জানাচ্ছি আজ ১০ অক্টোবর বৃহস্পতিবারের বিশেষ সংবাদ। যারা সারাদিন কাজে ব্যস্ত থাকেন তাদের জন্য এই সময় একত্রে সংবাদগুলো জানার বিশেষ এই আয়োজন মাস্টারি সংবাদের। রিসেট বাটন শব্দের ব্যাখ্যা দিল প্রধান উপদেষ্টার প্রেস উইং। চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়তে পারে, প্রতিবেদন জমা। গণতন্ত্রের ধারা বহমান রাখতে হলে সুষ্ঠু নির্বাচন করতে হবে, তারেক রহমান। শুরু হলো মহাসপ্তমী, দেবী বসলেন তার আসনে। চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে 4% হবে, বিশ্বব্যাংক। ৪৯ বছর পর আবারও কঠিন সংকটের মুখে আওয়ামী লীগ। দেশে ফিরেছেন লিবিয়ায় আটকে পড়া ১৫০ বাংলাদেশি। মিয়ানমার থেকে ফিরল ট্রলার, ভেতরে ১ লাশ ও ১১ জন জেলে। কাটা ইলিশ বিক্রি শুরু, 1 পিস ২০০ টাকা। সাহিত্যে নোবেল পেয়ে ইতিহাস গড়লেন হান কাং। টেনিসকে বিদায় জানাবেন নাদাল। বিস্তারিত সংবাদ। রিসেট বাটন শব্দের ব্যাখ্যা দিল প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস রিসেট বাটন চাপ দেওয়া বলতে প্রকৃত অর্থে কী বুঝিয়েছেন তা নিয়ে বিভ্রান্তি নিরসনে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়ে বিষয়টি পরিষ্কার করা হয়েছে। এতে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস রিসেট বাটন চাপ দেওয়া কথাটি উল্লেখ করে দুর্নীতিগ্রস্ত রাজনীতি যা বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে এবং কোটি মানুষের ভোটাধিকার ও নাগরিক অধিকার হরণ করেছে, তা থেকে বের হয়ে এসে নতুনভাবে শুরু করার কথা বুঝিয়েছেন। তিনি কখনো বাংলাদেশের গর্বিত ইতিহাস মুছে ফেলার কথা বলেননি। প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা দুর্নীতিগ্রস্ত রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশের নতুন করে যাত্রা শুরু করা প্রসঙ্গে রিসেট বাটন শব্দের ব্যবহার করেন। এরপর কোনো মহল থেকে এ শব্দের অপব্যাখ্যা করা হচ্ছে। গণতন্ত্রের ধারা বহমান রাখতে হলে সুষ্ঠু নির্বাচন করতে হবে, তারেক রহমান। গণতন্ত্রের ধারা বহমান রাখতে হলে সুষ্ঠু নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণতন্ত্রের ধারা বহমান রাখতে হলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপরিহার্য শর্ত হল নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার। তাই শহীদ জেহাদের আত্মত্যাগের প্রেরণাকে বুকে ধারণ করেই দেশি বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়, গণতন্ত্র মানে মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা। শহীদ জেহাদ দিবস উপলক্ষে গতকাল বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এসব কথা বলেন তারেক রহমান। শুরু হলো মহাসপ্তমী, দেবী বসলেন তার আসনে। দুর্গোৎসবের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার সারা দেশে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় মর্যাদায় উদযাপিত হয়েছে মহাসপ্তমী। নবপত্রিকা স্থাপনের মধ্য দিয়ে মহাশক্তি আনন্দময়ীর পূজা শুরু হয়। মহাসপ্তমীতে ষোড়শ উপচারে অর্থাৎ 16টি উপাদানে দেবীর পূজা হয়। সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হয়। সেই সঙ্গে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্থানীয় পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে দেবীর পূজা করেন ভক্তরা। সকালে পূজা শুরু হলেও দুপুরের পর থেকে মণ্ডপগুলোতে ঢল নামে ভক্ত ও দর্শনার্থীদের। শুধু হিন্দু ধর্মাবলম্বীরাই নয়, সব ধর্মের দর্শনার্থীরাই মণ্ডপে মণ্ডপে প্রতিমা দেখতে ভিড় করে। আগামীকাল ভিড় আরও বাড়বে বলে আয়োজকরা জানিয়েছেন। এবছর ঢাকায় 252টি সহ সারা দেশে 31,461টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। অনিশ্চয়তার কারণে চলতি অর্থবছরে বাংলাদেশে প্রবৃদ্ধি কমে 4% হবে, বিশ্বব্যাংক। চলতি অর্থবছরে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে 4% হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।
উল্লেখযোগ্য অনিশ্চয়তার কারণে বিনিয়োগ ও শিল্পে প্রবৃদ্ধি দুর্বল ও সাম্প্রতিক বন্যার ফলে কৃষিতে মাঝারি মানের প্রবৃদ্ধি হবে বলে মনে করছে বহুপক্ষীয় এই ঋণদাতা প্রতিষ্ঠানটি। তবে দক্ষিণ এশিয়ার জন্য বিশ্বব্যাংক আগে প্রবৃদ্ধির যে পূর্বাভাস দিয়েছিল, প্রতিষ্ঠান বলছে যে প্রবৃদ্ধি তার চেয়েও বেশি হবে। বুধবার প্রকাশিত বিশ্বব্যাংকের সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেটে বলা হয়েছে, বাংলাদেশের স্লথ হয়ে ৩.২% থেকে ৫.২%-এর মধ্যে থাকবে। বিশ্বব্যাংকের হিসাবে মধ্যবর্তী পয়েন্ট হবে 4%। চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য বিশ্বব্যাংক এপ্রিলে ৫.৭% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। চলতি অর্থবছরের পূর্বাভাস কমানোর পাশাপাশি বিশ্বব্যাংক গত ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রবৃদ্ধির প্রকলনও কমিয়ে ৫.২% নামিয়েছে, যা গত অর্থবছরের জন্য সরকারের সাময়িক প্রাক্কলন ছিল ৫.৮২% প্রবৃদ্ধি। ৪৯ বছর পর আবারও কঠিন সংকটের মুখে আওয়ামী লীগ। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ভয়াবহ সংকটে পড়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগ। বিশ্লেষকরা বলছেন, পতন ও সংকটের ধরন ভিন্ন হলেও এবারের সংকট দলটিকে ১৯৭৫ সালের ১৫ আগস্টের মতো ছন্নছাড়া অবস্থায় ফেলে দিয়েছে। গত জুলাই এবং আগস্টে তীব্র ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর দলটির অন্য নেতাদের অনেকেই আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছেন। অনেকে ভারতে কিংবা অন্য দেশে চলে গেছেন। এছাড়া অনেকে আটক হয়ে কারাগারে আছেন। দলটির দু-একজন নেতার নামে বিচ্ছিন্নভাবে দু-একটি বিবৃতি গণমাধ্যমে এলেও দলের নেতৃত্ব কিংবা কার্যক্রম কোনোটাই এখন দৃশ্যমান নয়। এমনকি ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়েও আন্দোলনকারীদের হামলায় তছনছ হয়ে গেছে। ৪৯ বছর আগে ১৯৭৫ সালের ১৫ আগস্টে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের পরেও ভয়াবহ এক সংকটকালের মুখোমুখি হতে হয়েছিল দেশের সবচেয়ে প্রাচীন এই রাজনৈতিক দলটিকে। ১৯৭৫ ও ২০২৪ উভয় ঘটনাই দল হিসেবে আওয়ামী লীগকে ছন্নছাড়া অবস্থায় ফেলে দিয়েছে বলে মনে করেন ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। তিনি মনে করেন, দুটি ঘটনাই দল হিসেবে আওয়ামী লীগকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। রাজনৈতিক গবেষক ও লেখক মহিউদ্দিন আহমদ বলেন, দুটি ঘটনাতেই সরকারের পতন হয়েছে। তিনি বলেন, ১৫ আগস্ট ছিল রক্তাক্ত ও সহিংস। অনেক হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু এবার তা হয়নি। কিন্তু উভয় ঘটনার পরিণতিতেই কঠিন সংকটে পড়েছে দলটি। দেশে ফিরেছেন লিবিয়ায় আটকে পড়া ১৫০ বাংলাদেশি। লিবিয়া থেকে দেশে ফিরেছেন আটকে পড়া ১৫০ বাংলাদেশি। বৃহস্পতিবার বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা বাংলাদেশে পৌঁছেছেন। আজ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় লিবিয়ার ট্রিপলি ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে এসব বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়। প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অধিকাংশই লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। দেশে ফেরত আসার পর এ ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে আর যেন কেউ লিবিয়াতে না যায় এ বিষয়ে তাদের সচেতন হওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সবাইকে আহ্বান জানান। মিয়ানমার থেকে ফিরল ট্রলার, ভিতরে ১ লাশ ও ১১ জেলে। মিয়ানমার নৌবাহিনীর গুলিবর্ষণের শিকার হওয়া মাছ ধরার বাংলাদেশি ৬টি ট্রলারের মধ্যে একটি ট্রলার টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাটে ফিরে এসেছে। ওই ট্রলারে একজন জেলের গুলিবিদ্ধ মরদেহ, ২ জন গুলিবিদ্ধ জেলে সহ ১১ জন জেলে রয়েছেন। কোস্টগার্ডের টেকনাফ স্টেশন ও শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ি এই তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনায় আরও ৫টি ট্রলার ও অর্ধশতাধিক বাংলাদেশি জেলে মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আব্দুস সালাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার এলাকার ৬টি ট্রলার সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়।
এ সময় মিয়ানমারের নৌবাহিনী গুলিবর্ষণ করে, এতে একজন মারা যায়। এছাড়া আরও দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। ট্রলারের মালিক মোহাম্মদ কায়সার বলেন, সেন্ট মার্টিনের কাছাকাছি মাছ ধরা শেষে শাহপরীর দ্বীপ জেটি ঘাট দিয়ে ফিরছিলাম। এ সময় নাইক্ষ্যংদিয়া সংলগ্ন অংশে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ আমাদের ট্রলারের দিকে অতিক্রম করছিল। মিয়ানমার নৌবাহিনীর জাহাজ থেকে হঠাৎ আমাদের ট্রলার লক্ষ্য করে গুলি চালায়। এতে আমাদের এক জেলে মারা যায় এবং 2 জেলে গুলিবিদ্ধ হয়। তিনি বলেন, আমরা নাফ নদের বাংলাদেশের পানি সীমায় ছিলাম এবং হাত উঁচু করে বাংলাদেশি পতাকা দেখিয়ে তাদের গুলি না করতে ইশারা করছিলাম। এরপরও তারা মানেনি, গুলি করতে থাকে। সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমের মৌলভীর শিল নামের বঙ্গোপসাগরের মোহনায় এই ঘটনা ঘটে। কাটা ইলিশ বিক্রি শুরু, 1 পিস 200 টাকা। রাজশাহীতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ইলিশ মাছ কেটে বিক্রি করা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে নগরীর সাহেব বাজারের মাছপট্টিতে কাটা ইলিশ বিক্রির উদ্বোধন করা হয়। রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ ও মৎস্যজীবী সমিতির নেতারা এতে অংশ নেন। কেউ কেউ খুশি মনে এ সুযোগ কাজে লাগিয়ে ইলিশ ক্রয় করেন। অনেকে আবার দামের ঊর্ধ্বগতি ও পরিমাণ মতো কেনার সুযোগ না পেয়ে বাড়ি ফিরে যান। রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকান্দার আলী বলেন, ক্রেতাদের দীর্ঘদিনের দাবি পরিপ্রেক্ষিতেই এমন উদ্যোগ, যাতে ইলিশ কিনতে পারে সব শ্রেণী পেশার মানুষ। অনেক মানুষ আছে যারা 10-15 বছর ধরে ইলিশ খায় না। তারা আমাদের কাছে অভিযোগ করেছিলেন, তাদের কারণেই এটা চালু হয়েছে। প্রথম দিনে বেশ ভালো সাড়া পড়েছে। প্রথম আধা ঘন্টায় প্রায় 8 থেকে 10টি ইলিশ বিক্রি হতে দেখেছি। তবে কাটা ইলিশের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন ক্রেতারা। মাছের অর্ধেক বা কমপক্ষে 250 গ্রাম না নিলে বিক্রেতাদের পক্ষে তা দেওয়া সম্ভব নয় বলে জানান তারা। মাছের লেজ ও মাথা ক্রয় বিক্রয় নিয়েও রয়েছে ক্রেতা বিক্রেতার মধ্যে এক ধরনের দর কষাকষি। সাহিত্যে নোবেল পেয়ে ইতিহাস গড়লেন হান কাং। 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন দক্ষিণ কোরিয়ার 53 বছর বয়সী লেখিকা হান কাং। বাংলাদেশ সময়ে বৃহস্পতিবার বিকেল 5টার পর তার নাম ঘোষণা করা হয়। সাহিত্যের জন্য প্রথম দক্ষিণ কোরীয় হিসেবে এই পুরস্কার জিতে ইতিহাস গড়লেন তিনি। দ্য সুইডিশ একাডেমি জানিয়েছে, তার দারুণ কাব্যময় গদ্যের জন্য এ পুরস্কার দেয়া হয়েছে, যা ঐতিহাসিক ক্ষতগুলোকে সাহসিকতার সঙ্গে তুলে ধরে এবং মানব জীবনের ভঙ্গুরতাকে প্রকাশ করে। লেখালেখির পাশাপাশি হান কাং শিল্প ও সঙ্গীতের প্রতিও গভীরভাবে আকৃষ্ট, যা তার পুরো সাহিত্যিক কাজেও প্রতিফলিত হয়েছে। হান কাংয়ের আন্তর্জাতিক সাফল্য আসে 2007 সালে প্রকাশিত উপন্যাস দ্য ভেজিটেরিয়ানের মাধ্যমে, যা 3টি অংশে লেখা। এই উপন্যাসের জন্য ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কারও জিতেছিলেন এই কথাসাহিত্যিক। হান কাংয়ের সাহিত্যিক কাজগুলোতে শারীরিক ও মানসিক যন্ত্রণা গভীরভাবে মিলে যায়, যা প্রাচ্য দর্শনের সঙ্গে সম্পর্কিত, যেখানে দেহ ও আত্মা জীবিত ও মৃতের মধ্যকার সম্পর্ককে অনন্যভাবে তুলে ধরা হয়েছে। তার কাব্যময় ও পরীক্ষামূলক লেখার শৈলীতে তিনি আধুনিক গদ্যের একজন উদ্ভাবক হিসেবে পরিচিত হয়েছেন। হান কাং আগামী 10 ডিসেম্বর বিজ্ঞানী ও নোবেল পুরস্কারের প্রতিষ্ঠাতা আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের রাজা কার্ল সোরস গুস্তাভের কাছ থেকে নোবেল পুরস্কারটি গ্রহণ করবেন। টেনিসকে বিদায় জানাবেন নাদাল। টেনিসকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন রাফায়েল নাদাল। আগামী নভেম্বরে ডেভিস কাপের ফাইনাল খেলেই র্যাকেট জোড়া তুলে রাখবেন স্প্যানিশ কিংবদন্তি। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় কোর্টকে বিদায় জানানোর ঘোষণা দেন টেনিসে দ্বিতীয় সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ী তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও বার্তায় নাদাল বলেছেন, আপনাদের জানাচ্ছি পেশাদার টেনিস থেকে অবসর নিচ্ছি। বাস্তবতা হচ্ছে, গত কয়েক বছর খুব কঠিন সময় কেটেছে, বিশেষ করে গত 2 বছর। সীমাবদ্ধতা ছাড়া খেলতে পেরেছি এটা আমার মনে হয় না। কঠিন সময় বলতে চোটকেই যে বুঝিয়েছেন নাদাল, সেটা আর বলার অপেক্ষা রাখে না। চোটের কারণেই একে একে গ্র্যান্ড স্লাম ও অন্যান্য টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন 38 বছর বয়সী এই তারকা। খেলাটা আর ঠিকমতো চালিয়ে যেতে পারবেন না বলেই অনেক দিন ধরেই জানিয়ে আসছিলেন বছরের শেষ দিকে টেনিসকে বিদায় জানাবেন তিনি।
আজ সেই ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্যারিয়ারে সিলমোহর দিয়ে দিলেন ক্লে কোর্টের রাজা। নাদালের ঘোষণায় টেনিসের বিগ ফোরের 3 জনের বিদায় নিশ্চিত হল, বাকি রইলেন শুধু জোকোভিচ। সংবাদের সূত্র বাসস, প্রথম আলো, কালের কণ্ঠ, কালবেলা, বার্তা24.com।